ইন্দ্রনাথ তান্ত্রিক আর সাহেবগঞ্জের পিশাচ। আমাদের ছোটবেলাটা বেশ আনন্দের ছিল। যৌথ ফ্যামিলি ছিল তখন। বাড়িতে কেউ এলে আর পড়তে বসতে হতো না, হই হই করে কেটে যেত। আর পড়তে যাতে বসতে না হয় তার জন্য আরও বেশি করে চাইতাম যে সে মানুষটা বেশিক্ষণ যাতে থাকে। অচিন্ত কাকু মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতেন, বাবার অনেক পুরনো বন্ধু। অচিন্ত কাকু এলেই ভালো ভালো গল্প শুনতে পেতাম। বিশেষ করে এত সুন্দর সুন্দর ভূতের গল্প বলতো, সে আর বলার নয়। একদিন দুপুরের দিকে অচিন্ত কাকু আমাদের বাড়িতে এলেন। আমাদের বাড়িতে সেদিন কিছু একটা পুজো ছিল, তাই অনেকেরই নিমন্ত্রণ ছিল। বিকেলের দিকে সবাই চলে যায়, কিন্তু অচিন্ত কাকু বাবার সাথে গল্প করছিল। আষাঢ় মাস সবে শুরু হয়েছে, যদিও সকাল থেকে গরম ছিল মারাত্মক। অনেকক্ষণ ধরে আকাশে মেঘ করছিল। সন্ধ্যাবেলা যখন কাকু চলে যাবে বলে উঠছিল, ঠিক সেই সময় আকাশ কালো করে ভয়ঙ্কর ঝড় উঠল। তার সাথে শুরু হলো প্রচণ্ড বৃষ্টি। কাকুর বাড়ি যেতে হলে প্রথমে ট্রেনে করে কয়েক ঘন্টা যেতে হয়, তারপর বাসে করে আরও 2 ঘন্টা। কাজেই বোঝা গেল ঝড় থামলেও আজ মনে হয় না কাকু বাড়িতে ফিরতে পারবেন। আর যে বৃষ্টি শুরু হয়েছে, এ থামার নয়। বাবা কাকুকে বলল, আজ রাতটা এখানে থেকে যাও হে, কাল সকালে যেও। এ বাদলার দিনে আর বেরোতে হবে না। কাকু একটু কিন্তু কিন্তু করছিল, কিন্তু দেখলো উপায় তো আর নেই। তারপর মাও বলল, অচিন্তদা আজ থেকেই যাও, রাতে একটু খিচুড়ি করব, বেগুন ভাজা করব ভাবছি, খেয়ে কাল সকালবেলা যেও। উপায় না পেয়ে কাকু বাধ্য হয়ে রাজি হয়ে গেলেন। হঠাৎ লোডশেডিং শুরু হয়ে গেল। কি অদ্ভুতভাবে বিধাতা পুরুষ যেন অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন। লোডশেডিং আর বৃষ্টি, ভূতের গল্পের জন্য এর থেকে পারফেক্ট পরিবেশ আর কি হতে পারে। এই লোডশেডিংয়ে পড়াশোনা তো হবেই না। আর তাছাড়া আগেই বলছিলাম, আমরা ভাই বোনেরা বাড়িতে কেউ এলে পড়তে বসতাম না। কাকুর কাছে সেদিন খুব আবদার করলাম, আজ একটু ভূতের গল্প বলতেই হবে। কাকু তো একেবারে এক কথায় রাজি। উনি বলতেন ওনার ঝুড়িতে এত এত গল্প আছে ভূতের যে লিখলে 10টা গল্পের বই হয়ে যাবে। আমাদের বারান্দায় সবাই মিলে আমরা বসে পড়লাম। মা একটা মোমবাতি জ্বালিয়ে দিল। মাঝে মাঝে বাতাসে সেই মোমবাতির শিখা প্রায় নিবু নিবু করছিল। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি পড়ে যাচ্ছে। কাকু বলতে শুরু করলেন, এটা যখনকার ঘটনা বলছি, তখন আমি সাহেবগঞ্জের সরকারি হাসপাতালে চাকরি করি। আজ থেকে কম করে হলো 15 বছর আগের ঘটনা। সাহেবগঞ্জ গ্রামটা খুব একটা বড় গ্রাম নয়। কাঁচা রাস্তা, বম্বে রোডের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, সেটা দিয়ে যেতে হয় সাহেবগঞ্জ। ইলেকট্রিসিটি এসেছে, তবে সন্ধ্যা হলেই কারেন্ট চলে যেত। পাকা বাড়ির চিহ্ন দেখতে পাওয়া যায় না। আমি থাকতাম হাসপাতালের পাশে একটা 1 কামরার ঘর ভাড়া নিয়ে। সকাল থেকে বিকেল অবশ্য হসপিটালের কাজকর্মই কেটে যেত। আমার ছিল ক্লার্কের চাকরি। তো যাই হোক, একদিন সকালে কানাঘোষা শুনতে পেলাম হসপিটালে কি একটা পেশেন্ট এসেছে, তার ডান হাতে 3টা আঙ্গুল কাটা। খুব অদ্ভুত। গিয়ে দেখলাম আঙ্গুলগুলো এমনভাবে কাটা যেন কোনো ভোঁতা জিনিস দিয়ে কেটে নেওয়া হয়েছে সেটা। গ্রামের 2জন ভাগ চাষি এসেছিল ছেলেটিকে নিয়ে। ছেলেটির নাম বুবাই। বললাম, কি করে হলো এটা? ওরা একে অপরের মুখ চাওয়াচাই করলো। তারপর একজন গলা নামিয়ে বলল, পিচাসে খেয়েছে গো, পিচাসে। আমি একটু চমকে গেলাম। সাহেবগঞ্জে পিশাচের গল্প আগে কখনো শোনেনি। যদিও ভূত প্রেত ভগবান কিছুই মানতাম না, কিন্তু ওদের কথাটা একটু ভাবালো আমাকে। তারপর ভাবলাম, এই কুসংস্কার আচ্ছন্ন গ্রামে এসব গাল গল্প আর নতুন কি। বুবাইয়ের হাতে আমাদের একজন ডাক্তার ব্যান্ডেজ করে দিল। তারপর ওকে নিয়ে চলে গেল ওরা। এরপরে ঘটনা ঘটল ঠিক 2 দিন পর। হাসপাতালে কাজ সেরে বেরোতে সেদিন একটু দেরি হয়েছিল। যখন বেরোলাম তখন বাজে 9:30। খুব স্বাভাবিকভাবে লোডশেডিং চলছিল। হঠাৎ দেখি
হাতে মশাল নিয়ে গ্রামের ৬-৭ জন লোক কোথায় যেন যাচ্ছে। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, আগুন নিয়ে কোথায় যাচ্ছ তোমরা? একজন বলল, বুবাই মারা গেছে, পিশাচে মাংস খেয়েছে ওর দেহ আনতে যাচ্ছি, সৎকার করতে হবে। আবার পিশাচ হলো কি সাহেবগঞ্জে? আর ডাক্তারদের সাথে থাকি বলে মোটামুটি ডাক্তারি বিদ্যা আমার জানা আছে। কি মনে হলো, যদি সত্যি বুবাই মারা না গেলে এরা যদি জ্যান্ত জ্বালিয়ে দেয়, তাই ভাবলাম আমিও সাথে যাই। গেলাম ওদের সাথে। সাহেবগঞ্জ পেরোলেই মুরারি পুকুর বলে আর একটা গ্রাম আছে। 2 গ্রামের যে সীমানা, সেখানে গিয়ে যে দৃশ্য দেখলাম তাতে ঘেন্নায় আমার গা গুলিয়ে উঠল। বুবাইয়ের দেহটা পড়ে আছে রাস্তার পাশে, তার নাড়িভড়ি সব বেরিয়ে গেছে, কে যেন খুবলে খুবলে খেয়েছে তার শরীর। এটা দেখে আমার শরীরটা ছেড়ে দিল। আমি রাস্তার পাশে মাঠের ধারে গিয়ে গল গল করে বমি করে দিলাম। পরের দিন কয়েকজনের সাথে কথা বলে জানতে পারি, বুবাই আর দুলাই ওই রাস্তা দিয়ে ফিরছিল সেই রাতে। হঠাৎ করেই ওরা সামনে দেখে একটা অতিকায় দানব ওদের সামনে দাঁড়িয়ে, চোখের লাল মণি দুটো থেকে যেন আগুন ঠিকরে বেরুচ্ছে। ওরা কিছু বোঝার আগেই সেই দানব তার নখ দিয়ে এফোঁড় ওফোঁড় করে দেয় বুবাইয়ের শরীর। দুলাল দৌড়ে গ্রামের দিকে পালিয়ে আসে। তারপর গ্রামের কয়েকজনকে সে কথা বলার পরেই মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায়। গ্রামের লোকজন মশাল নিয়ে যায় সেদিকে। এই কথাগুলো বিশ্বাস হলো না, মনে হলো কোনো জন্তু জানোয়ারে খেয়েছে হয়তো বুবাইকে। কিন্তু দুলাল মিথ্যে বলবে কেন? এর পরের ঘটনা ঘটল ঠিক 5 দিন পর। সাহেবগঞ্জের একজন দিনমজুর দামু আমাদের হাসপাতালে এলো সন্ধেবেলায়। বলল, ওর মেয়ের খুব জ্বর 3 দিন যাবৎ, কিছুতেই কমছে না, ডাক্তারবাবু যদি একটু যান। তখন হাসপাতালে ছিলেন কলিকা বাবু। তিনি আমাকে বললেন, অচিন্ত, চলো তো একটু আমার সাথে। একা একা যেতে ইচ্ছে করছে না। আমি আপত্তি করলাম না। ঘরে গিয়েই বা কী করব? সন্ধ্যা থেকেই তো সেই লোডশেডিং। দামুর বাড়ি ওখান থেকে পায়ে হেঁটে প্রায় 15 থেকে 20 মিনিট। রিক্সা নেবে কিনা জিজ্ঞেস করছিল দামু। ডাক্তারবাবু বললেন, হেঁটেই যাবেন। আমরা যখন সেখানে পৌঁছলাম তখন রাত প্রায় 9:30। ঘরের মধ্যে কোনো সাড়া শব্দ নেই। দামু দুবার ডাকলো, চুমকির মা, ও চুমকির মা, কোথায় গেলে গো? দরজাটা খোলো। কেউ কোনো উত্তর দিল না। দরজা ভেজানোই ছিল। দরজা খুলতে যা দেখলাম তাতে আমার সারা শরীর যেন শিউরে উঠল। বিছানায় শোয়ানো দামুর মেয়ের শরীরের উপর ঝুঁকে রয়েছে একটা কালো ছায়া। দরজা খোলার আওয়াজ পেয়ে সেই ছায়াটা মুখ তুলে তাকালো আমাদের দিকে। কি ভয়ঙ্কর সেই মুখ! মানুষের মুখ এটা হতেই পারে না। দাঁত থেকে রক্ত গড়িয়ে পড়ছে, চোখ দুটো লাল টকটকে। দামু আর্ত চিৎকার করে উঠল, চুমকি! হঠাৎ কলিকা বাবুর হাতের বড় টর্চটা ছুঁড়ে মারলেন সেদিকে। টর্চটা ওর শরীরে লেগে মাটিতে পড়তেই নিভে গেল। সেই অন্ধকারের মধ্যেও শুনলাম পিশাচের ভয়াবহ চিৎকার। তারপরেই বুঝতে পারলাম একটা প্রাণী দৌড়ে পালিয়ে গেল দরজার দিকে। তাড়াতাড়ি করে মোমবাতি জ্বালিয়ে দেখা গেল চুমকির শরীরটাও খুবলে খুবলে খেয়েছে সেই পিশাচ। একই রকমভাবে নাড়ি বড়ি বেরিয়ে পড়ে আছে তার নিতর দেহটা। ঘরের এক কোণে অজ্ঞান হয়ে আছে চুমকির মা। চোখে মুখে জল দিয়ে তার জ্ঞান ফেরানো হলো। সে কোনো কথাই বলতে পারল না। তার উপর বিছানার উপর নিজের মেয়ের ওরকম অবস্থা দেখে সে আবারও জ্ঞান হারালো। এরপর থেকে গ্রামবাসীরা আতঙ্কে থাকে কখন কি ঘটে যায়। সবাই বুঝে গেছে এটা অলৌকিক ব্যাপার। পঞ্চায়েত মিটিং ডাকা হলো। তাতে আলোচনা করে ঠিক করা হলো একজন তান্ত্রিককে ডাকা হবে। এখান থেকে প্রায় মাইল 3 দূরে শ্মশানে ইন্দ্রনাথ নামে এক তান্ত্রিক সাধনা করেন। ওনার নাকি অনেক ক্ষমতা। ঠিক হলো সবাই মিলে ওর কাছে যাওয়া হবে। আমিও গেলাম তাদের সাথে। গ্রামবাসীরা তাকে সব ঘটনা খুলে বলল। উনি সব শুনে কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকেন। তারপর বললেন, তোদের গ্রামে পিশাচ এসেছে, ও কাউকে বাঁচতে দেবে না। গ্রাম উজাড় হয়ে যাবে, শেষ হয়ে যাবে সব। একজন জিজ্ঞেস করলো, কেন এমন হলো বাবা? ইন্দ্রনাথ বললেন,
এসব পরিতোষ সিংহ রায়ের পাপের ফল। কেউ বাঁচবে না, কেউ না। আমি বললাম, পরিতোষ সিংহ রায়কে? ইন্দ্রনাথ তান্ত্রিক আমার দিকে একবার তাকালেন, তারপর যা বললেন তার সারমর্ম হলো এই। আজ থেকে প্রায় 150 বছর আগের কথা। তখন এখানে ছিল জমিদার পরিতোষ সিংহ রায়ের রাজত্ব। তিনি যাকে বিয়ে করে এনেছিলেন তার সাথে জমিদারের প্রিয় বন্ধু প্রবীরেন্দ্রের প্রেম ছিল বিয়ের আগে। তিনি তা জানতেন না। পরিতোষ সিংহ রায় খুব স্বৈরাচার এবং নৃশংস জমিদার ছিলেন। কাউকে বিশ্বাস করতেন না। নিজে গিয়ে চাবুক মেরে খাজনা আদায় করতেন। একবার তিনি মুরারির পুকুর গিয়েছিলেন খাজনা আদায় করতে। সেদিন তার ফেরার কথা ছিল না। রাত্রে ফিরে তার বন্ধু প্রবীরেন্দ্র আর তার স্ত্রীকে নিবিড় অবস্থায় দেখতে পান। তারা ভাবতেও পারেননি জমিদারবাবু এত তাড়াতাড়ি ফিরে আসবেন। জমিদার ওই অবস্থায় নিজের স্ত্রীকে দেখে রেগে ক্রোধে পাগল হয়ে যান। সাথে সাথে দেয়াল থেকে তরবারে নামিয়ে নিজের স্ত্রী এবং বন্ধু দুজনেরই ধড় থেকে মাথা আলাদা করে দেন। তারপর ওদের দেহ ভাসিয়ে দেন কাঁসাই নদীতে। গ্রামবাসীদের একজন জিজ্ঞেস করল, আমরা এবার কি করব বাবা, আমাদের বাঁচান। ইন্দ্রনাথ বলল, ওদের দেহ যদি দাহ করা হতো তাহলে ওদের আত্মা এতদিনে মুক্তি পেত, তোরাও বেঁচে যেতিস। কিন্তু এখন আর কিছুই করার নেই। প্রবীরেন্দ্র পিশাচ হয়ে ফিরে প্রতিহিংসা নিচ্ছে, মানুষের কাঁচা রক্ত মাংস খায়। মুরারি পুকুরের কাছে যে শ্মশানটা আছে ওখানেই থাকে। গ্রামবাসীরা এবার বলে উঠল, বাবা আপনি আমাদের বাঁচান, কিছু তো একটা করুন, ওই পিশাচের হাত থেকে আমাদের রক্ষা করুন বাবা। ইন্দ্রনাথ তান্ত্রিক বললেন, উপরওয়ালাকে ডাক, উনি যা করেন তাই করবেন। দুদিন পর অমাবস্যা ছিল। ইন্দ্রনাথ তান্ত্রিকের কথা মতো গ্রামের একটি ছেলেকে ওই শ্মশানের পাশ দিয়ে আসতে বলা হলো। বাকি সবাই কিছু দূরে অপেক্ষা করছিল। ইন্দ্রনাথ তান্ত্রিকের যদিও দেখা পেলাম না। কিছুক্ষণ পরেই শুরু হলো ঝড়ো হাওয়া, আর অন্ধকারেই দেখতে পেলাম সেই অধিকায় পিশাচকে। আজকে যেন আরও ভয়ঙ্কর দৈত্যাকার লাগছে তাকে। হাতে বড় বড় নখ, চোখ দুটো লাল, মুখ থেকে ক্রুদ্ধ গর্জনের শব্দ শোনা যাচ্ছে। এত মানুষের মাঝে দাঁড়িয়ে থেকেই যেন গায়ে কাটা দিয়ে উঠল। গ্রামের সবারই একই অবস্থা। সেই পিশাচ ছেলের উপর ঝাঁপিয়ে পড়তেই দেখলাম অন্ধকার ফুঁড়ে হাজির হলো ইন্দ্রনাথ তান্ত্রিক। কোমরের ঝোলা থেকে কি একটা ধুলোর মতো বের করে পিশাচের দিকে ছড়ে দিল। যন্ত্রণা চিৎকার করে উঠল পিশাচ। ইন্দ্রনাথ জিজ্ঞেস করল, কি চাই তোর, কেন এসেছিস সেখানে? পিশাচ গর্জন করে বলল, শেষ করে ফেলবো, সবাইকে শেষ করে ফেলবো। ইন্দ্রনাথ বলল, চলে যা, চলে যা এখান থেকে বলছি, চলে যা। পিশাচ আবার বলে উঠল, যাব না, যাব না, আমি শেষ করে দেব সবাইকে। ইন্দ্রনাথ চিৎকার করে বলল, যাবি না মানে? দেখ তবে। তারপর সে ঝোলা থেকে কি একটা বের করে মন্ত্র বলতে বলতে ওর দিকে ছড়ে দিল। আবার যন্ত্রণায় চিৎকার করতে লাগলো সেই পিশাচ। আমরা সবাই স্তব্ধ হয়ে দেখছি সেই কাণ্ড। নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না যেন। দাঁড়িয়ে দেখলাম, লোম খাড়া হয়ে গেল, গায়ে কাটা দিয়ে উঠল, গলা শুকিয়ে গেল। গ্রামের লোকদেরও একই অবস্থা। পিশাচ আর এক পাও এগোতে পারল না, হাত পা নাড়তে পারল না। সেই ছেলেটি আস্তে আস্তে এক পা করে পিছিয়ে সরে এলো আমাদের দিকে। হঠাৎ দেখলাম মন্ত্র বলে পিশাচের সারা শরীরে আগুন ধরে গেল। দাউ দাউ করে জ্বলতে লাগলো সেই আগুন। শেষে একটা কালো ধোঁয়া উঠে গেল আকাশে। মাটিতে পড়ে রইল শুধু কালো ছাই। এভাবে ইন্দ্রনাথ তান্ত্রিকের হাতে সাহেবগঞ্জের পিশাচের মুক্তি হলো। আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম সেই গল্প। গল্প শেষ হওয়ার পর আমার মুখ দিয়ে কথাই বেরোচ্ছিল না। অচিন্ত কাকা বললেন, মিমি কি খুব ভয় পেয়ে গেলে নাকি? আমি কিছু বললাম না। মা বলল, অচিন্ত দা, এটা কি সত্যি না বানানো গল্প? অচিন্ত কাকু হাসলেন, উত্তর দিলেন না। সেদিন রাত্রে আমরা ঘুমাবার সময় মনে পড়ল, সাহেবগঞ্জের জমিদার তো দুজনকে মেরে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন। তাহলে প্রবীরেন্দ্র পিশাচ হয়ে ফিরে এলো, নীলিমার কী হলো? সে ফিরল না কেন? নাকি সেও ফিরে এসেছিল? পরে একদিন অচিন্ত কাকুকে বিষয়টা জিজ্ঞেস করলে তিনি বললেন, সে বিষয়ে আরেক দিন বলা হবে।